স্পোর্টস বাংলার নিয়মিত আয়োজন ইনসুইংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপন তারিক। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা বাংলাদেশ ক্রিকেটটা ফলো করেন, বাংলাদেশ ক্রিকেটটা অনুসরণ করেন, তাদের মনে আক্ষেপের চেয়ে ক্ষোভটা নিশ্চিত করেই বেশি। বাংলাদেশ ক্রিকেট দল আজ বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে যে ক্রিকেট উপহার দিল, যেই খেলা উপহার দিল, তা থেকে আক্ষেপ নয় ক্ষোভ তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেট দল এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার বড় একটা সুযোগ, বড় একটা সম্ভাবনার সামনে দাঁড়িয়েছিল। একটা ম্যাচের সমীকরণ যদি মেলাতে পারতো, বাংলাদেশ ক্রিকেট দলের বোলাররাও কিন্তু যথেষ্ট ভালো করেছিলেন। 115 রানে আফগানিস্তানকে আটকে রাখার পর বাংলাদেশ দলের সামনে সমীকরণ ছিল যে 12.1 ওভারে সেই সংগ্রহটা টপকে যাওয়া। সেই সংগ্রহ টপকে যাওয়ার পথে বাংলাদেশ ক্রিকেট দল যেই ক্রিকেট উপহার দেওয়ার কথা ছিল, একটু আক্রমণাত্মক ক্রিকেট এবং পজিটিভ খেলা, জয়ের জন্য খেলা, বাংলাদেশ ক্রিকেট দল সেই পথে হাঁটেনি। এই পুরো বিষয়টা বাংলাদেশ দলের এবার যে বিশ্বকাপ T20 বিশ্বকাপ জার্নি, এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন স্পোর্টস বাংলা এডিটর MM গাসার। যেমনটা বলছিলাম MM গাসার, যে আসলেই সবার মনে ক্ষোভ। আপনি পুরো বিষয়টা কিভাবে দেখছেন যে বাংলাদেশ ক্রিকেট দল খেললো এবং নাজমুল হোসেন শান্ত আমাদের যে ক্যাপ্টেন, বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন, তিনি নিজেও আসলে এমন একটা ব্যাখ্যা অথবা এমন একটা পরিকল্পনার কথা শোনালেন যেটা খুবই হাস্যকর এবং যেটা ক্ষোভের কথা বলছিলাম। আপনি যদি পুরো বিষয়টা ব্যাখ্যা করেন। না, এটা বাদবাকি সবাইদের মতো আমাদেরকেও খুবই অবাক করেছে একটা বিষয়। সবচেয়ে বড় বিষয়টা হলো আপন যে জয় আপনার কোনো কাজে লাগবে না, সেই জয় নিয়ে আমি কি করব, সেটাতে শুধুমাত্র একটা সংখ্যা বাড়াবে। তো শুধু সংখ্যা বাড়ানোর জয় নিয়ে তো আপনার লাভ নেই। সো এই ম্যাচটা বাংলাদেশ যদি 12.1 ওভারে জিততে পারতো, তাহলে আজকে সেমিফাইনালে বাংলাদেশ খেলার একটা সম্ভাবনা তৈরি চলে যেত, নিশ্চিতভাবে কিন্তু চলে যেত। কিন্তু বাংলাদেশ সেই চেষ্টাটুকু শুরুতে একটু করেছিল, কিন্তু যখনই উইকেট 2-1টা পড়ে গিয়েছে তখন তাদের প্ল্যান বিতে চলে এসেছে। অর্থাৎ সেই পরিকল্পনা নেই। তখন তাদের মধ্যে একটাই চিন্তা যে আমরা 20 ওভারের মধ্যে এই ম্যাচ জিতলেই বাপু আমাদের চলবে, আমাদের চলবে, আমাদের শুধু একটা জয় নিয়ে ফিরতে পারলে হলো। কিন্তু সেই জয়টা যে আপনার পরবর্তীতে কোনো কাজে লাগবে না, সেই জয়টা যে দিয়ে আপনি যে পাস করবেন না, সেটাও কিন্তু আপনার জানা ছিল। সো আমার মনে হয় যে বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে, আপনি যে একটা শব্দ ইউজ করেছেন যে পজিটিভ ক্রিকেট, সেটা কিন্তু খেলতে পারেনি পুরোটুকুই। সেই পজিটিভ ক্রিকেট বা একটু আক্রমণাত্মক ক্রিকেট যদি খেলতো, সেটা করতে গিয়ে যদি আপনি 12.1 ওভার টার্গেট করে এই সময় আমাকে ম্যাচটা জিততেই হবে, সেটা করতে গিয়ে যদি আপনি 50 রানে বা 60 রানে যদি অল আউট হয়ে যেতেন, আমরা কিন্তু মেনে নিতাম, মানুষ কিন্তু মেনে নিত। কারণটা হলো যে আপনি এখানে শুধু খেলার জন্য খেলায় নয়, জেতার জন্য খেলছেন। এবং সেই জয়টা কোন জয়, যে জয় আপনাকে পরবর্তীতে আরো বড় কোনো জায়গায় নিয়ে যাবে। কিন্তু আপনি জানেন যে আপনি যে জয়ের জন্য খেলছেন, সেই জয় আপনাকে সামনে আর এগোবে না। তো সেই জয়ের জন্য আপনি কেন চেষ্টা করবেন? সো বাংলাদেশ দল এক অর্থে বলা যেতে পারে যে এখানে যে ক্রিকেটটা খেলেছে, এই ক্রিকেটটা দেখে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে বাংলাদেশ শুধুমাত্র খেলতে এসেছে, জিততে নয়। কারণ জেতার টার্গেটটা যদি আপনার থাকতো, তাহলে আপনি 12.1 ওভারে সেই চেষ্টাটুকু করতেন। সেই চেষ্টাটুকু করেনি। তো বাদবাকি সবার মতো কিন্তু বাংলাদেশ দলের এই খেলাটা অনেকের সমালোচনা জন্ম দিয়েছে এবং অনেকে সাবেক ক্রিকেটাররা যারা কিছুদিন আগেও ক্রিকেট দলের সদস্য ছিলেন, তার মধ্যে অন্যতম একজন তামিম ইকবাল, তিনি ক্রিকেটফোতে আজকে এটা নিয়ে কিন্তু ঢালাওভাবে সমালোচনা করেছেন, বলেছেন সেরকমভাবে। বাদবাকি সবার কাছে আমাদের দুঃখ লেগেছে যে আফগানিস্তানের মতো দল, সেই দলটা সেদিন আসলো বিশ্বকাপ খেলে, বিশ্বকাপে অংশ নিল, সেই দল আজকে সেমিফাইনালে খেলছে। এবং তাও কিভাবে? কোনো ধরনের কিন্তু ফ্লুক, অঘটন বা চমক দিয়ে নয়, তারা কিন্তু খেলছে যোগ্যতার ভিত্তিতে। আপনি তাদের এই অর্জনটাকে বা কৃতিত্বটাকে বা কীর্তিটাকে যদি বলেন চমক বা একটা ঠুনকো ফ্লুক জিনিস, তাহলে আমি মনে করি যে তাদের প্রতি ঠিকমতো বিচারটুকু করা হবে না বা তাদেরকে ঠিকমতো কৃতিত্বটুকু দেওয়া হবে না। অবশ্যই তারা খেলেছে তাদের যোগ্যতার ভিত্তিতে। এবং দেখুন তারা কাকে হারিয়েছে। প্রথম পর্বে তারা হারিয়েছে নিউজিল্যান্ডকে, তারপরে আপনি সুপার 8-এ হারিয়েছে অস্ট্রেলিয়াকে এবং বাংলাদেশকে। এবং যে কায়দায় হারিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে তাদের সেমিফাইনালে খেলার বা সামনে বাড়ার যে কথাটি আমি বললাম, যে জয়ের একটা খিদে, যে জয়টা আপনাকে সাফল্যটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেই খিদেটাই বাংলাদেশ দলের নেই। সেটা ছিল আপনার আফগানিস্তানের মধ্যে। এই কারণে তারা ফ্রম নোওয়্যার পিছিয়ে থেকেও কিন্তু ম্যাচটা জিতেছে। সো কোনো সন্দেহ নেই যে আফগানিস্তান এই টুর্নামেন্টে এখন পর্যন্ত, বিশেষ করে সুপার 8-এ যে ক্রিকেট খেলেছে, সেটা তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। এবং দুঃখজনক বিষয় হলো যে আফগানিস্তানের চেয়ে অনেক আগে বাংলাদেশ দল T20 বিশ্বকাপে খেলছে। প্রায় প্রত্যেকটা আসরেই কিন্তু বাংলাদেশ খেলেছে এবং এখন পর্যন্ত সেমিফাইনালে আমরা খেলতে পারিনি। ওয়ারেস বাংলাদেশকে টপকে এসে আফগানিস্তান এখন কিন্তু সেমিফাইনালে খেলছে। সেই অর্থে বলাই যেতে পারে যে আফগানিস্তান এখন
শুধু আর আপনার নবিশ দল বা নতুন দল না, আফগানিস্তান এখন বড় দলে পরিণত হয়েছে। কারণ আপনি অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে, যে অস্ট্রেলিয়া কিন্তু 2 বছর আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, এবার 50 ওভারের বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই বিশ্বকাপেও তারা কিন্তু অন্যতম হট ফেভারিট একটা দল ছিল, তাদেরকে তারা হারিয়েছে এবং শুধুমাত্র বলার জন্য মানে যে ক্রিকেট খেলে হারিয়েছে সেই ক্রিকেটটা অনেক প্রশংসিত হয়েছে। সো আফগানিস্তানের এই দলটা যে ক্রিকেট খেলছে সেটা বাংলাদেশ দলের জন্য কিন্তু অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। এবং আমি খুবই আশ্চর্য হয়েছি যে বাংলাদেশ দল এই বিশ্বকাপে এখন পর্যন্ত যে পারফর্ম করেছে সেই পারফরমেন্সে তৃপ্ত থাকছে বা সন্তুষ্ট থাকছে। আমি একটু ছোট্ট করে শেষ করি, সেটি হলো যে আপনি দেখবেন যে বলা হয়ে থাকে যে মানুষ তার আশার সমান বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। সো আমার মনে হয় এই বিশ্বকাপে বাংলাদেশ স্বপ্নটাই ছোট দেখেছে। স্বপ্নটা কি? যে গ্রুপ পর্বে কোনো মতে আমরা টপকে সুপার 8-এ গেলেই হলো। এই কারণে দেখুন আপনি কোচও সেই কথাটা বলেছেন যে সুপার 8-এ আমরা যা কিছু পাবো সেটাকে বোনাস হিসাবে ধরবো। তো বোনাস হিসাবে ধরবো তার মানেটা হলো যে আপনি আপনার মূল বেতনটা বোধহয় পেয়ে গেছেন, এখন শুধু বোনাসটুকু আপনার জন্য বাকি। তো বোনাস হিসাবে যখন এটাকে আপনি সুপার 8-এর ম্যাচগুলোকে কাউন্ট করছেন, তাহলে তো সেখানে জেতার তাগিদটা থাকবে না, জেতার জোশটুকু থাকবে না, সামনে বাড়ার উৎসাহটুকু থাকবে না। উচিত ছিল যখনই কোচ এ ধরনের কথা বলেছেন সাথে সাথে কিন্তু টিম ম্যানেজমেন্টের যারা ছিলেন অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা ছিলেন তারা এই কোচকে সেটা নিয়ে ডাক দিয়ে নিয়ে জবাবদিহি করা উচিত ছিল যে আপনি কেন এই ধরনের কথা বলেছেন। এটা তো আপনি কোনো ধরনের আপনার মানে দলকে উন্নত করার জন্য বা সামনে নিয়ে যাওয়ার জন্য একটা সঠিক কোনো আপনার মেসেজ না, এই কথাটি কেন বলেছেন। অর্থাৎ কোচ নিজেই যখন আপনার সুপার 8-এ উঠে তৃপ্ত হয়ে গিয়েছেন, মনে করেছেন যে অনেক কিছু আমরা অর্জন করে ফেলেছি, তাহলে তার দল সেখান থেকে আর সামনে কেন বাড়বে? সো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাই বাংলাদেশ এখানে পিছিয়ে ছিল। বিশ্বকাপের আসর বাংলাদেশের শেষ হয়েছে, নিশ্চিতভাবে এখন অনেকের হিসাব মেলানো শুরু হবে। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আপনার স্ট্রিক্ট থাকে এবং তারা যদি তাদের কাজের প্রতি দায়বদ্ধ থাকে, তাহলে অবশ্যই এই টিম ম্যানেজমেন্ট এবং কোচের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া উচিত যে কেন এই ধরনের সিচুয়েশন হয়েছে, কেন আমরা শুধুমাত্র খেলতে গিয়েছি, কেন আমরা জিততে যাইনি। আপনি নিশ্চিত থাকেন যে কোচ কিন্তু যে যুক্তিটা তার পক্ষে দাঁড় করাবেন, তিনি বলবেন যে দেখুন আমরা বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলেছে টি-20 বিশ্বকাপ, তার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ আমরা কিন্তু এখানে জিতেছি, 3টি ম্যাচ আমরা জিতেছি। এটাকে তিনি হয়তো সাফল্য হিসাবে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু দেখাবেন, কিন্তু শুধুমাত্র গ্রুপ পর্ব পেরিয়ে আসলেই আপনার স্বপ্নটুকু শেষ হয়ে যাবে, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। তাহলে আপনি কিন্তু প্রায় প্রত্যেকবারই হয়তো বিশ্বকাপে খেলবেন, কিন্তু শুধুমাত্র অংশগ্রহণকারী দল হিসেবে থাকবেন এবং অন্য দলের সাফল্য দেখে পেছন থেকে শুধুমাত্র বাহবা দিবেন। আপনি যে কথা বলছিলেন জবাবদিহি, সেটা আমরা আলোচনা করব, নিশ্চয়ই ক্রিকেট বোর্ড হয়তো করবে, কিন্তু সেটার ফলাফল কি হয় সেটা তো আমরা এর আগেও দেখেছি ওয়ানডে বিশ্বকাপের পর। কিন্তু আমি যেই প্রসঙ্গে যেতে চাই আজকের ম্যাচটার প্রসঙ্গে, যে বাংলাদেশ ক্রিকেট দল যে ক্রিকেটটা খেললো এটার দায় শুধু কি খেলোয়াড়দের না, টিম ম্যানেজমেন্ট পুরো ব্যবস্থাপনার দায়ী? কারণ এই প্ল্যানটা তো আর একা কারোর কাছ থেকে আসে না। যে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে আমরা 10 ওভার খেলে যদি 90 রানে অল আউট হয়ে যেতাম, তাতেও একটা ইতিবাচক থাকতো। ইভেন আমরা যদি গ্রুপ পর্ব থেকেও পজিটিভ ক্রিকেট ভালো ক্রিকেট খেলে আউট হইতাম, সেটাও কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে এবং ক্রিকেট যারা ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেটকে যারা সবসময় সাপোর্ট দেন, তাদের ভালো লাগতো। টিম ম্যানেজমেন্টের পুরো পরিকল্পনাতেই কি আবার গলত ছিল কিনা, আপনার কি মনে হয়? এটাকে বলে আপনার নেগেটিভ ক্রিকেট, এটাকে বলে আপনার নিরাপদ ক্রিকেট। এক অর্থে যে আমরা কোনোভাবে জিতলেই যেন আমরা একটা জয়ের সংখ্যাটা বাড়ালাম। আগে হয়তো বলতে পারতাম যে 3টা ম্যাচ জিতে, এখন বলতে পারবো যে 3টা ম্যাচ জিতেছি, এই ম্যাচটা যদি কোনোভাবে 20 ওভারেও জিততাম তখন হয়তো বলতাম যে আমরা 4টা ম্যাচ জিতেছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি। কোন আফগানিস্তান? যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই ধরনের একটা তৃপ্তি বা একটা সুখ খোঁজার চেষ্টাটুকু করা হতো। কিন্তু সেই 4 নম্বর ম্যাচটা জিতে আপনি সামনেই বাড়তে পারলেন না, তাহলে সেই ম্যাচ জিতে লাভ কি? সো এই জিনিসটাই সবচেয়ে ইকুয়েশনটা ইম্পর্টেন্ট জিনিস। দেখুন আফগানিস্তান যেভাবে চেষ্টাটুকু করেছিল, তারা জানতো যে এই ম্যাচটা তাদেরকে জিততেই হবে। যদি তারা সেমিফাইনালে যেতে চায় এই ম্যাচটা তারা জিততেই হবে, তাদেরকে যে কোনো মূল্যে জিততে হবে, পয়েন্টটা পেতে হবে। এই কারণে তারা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার চেষ্টাটুকু করেছে এবং পজিটিভ ক্রিকেট খেলেছে, দেখে তারা কিন্তু জিততে পেরেছে। ওয়ারেজ বাংলাদেশ এখানে আপনার 12.1 ওভারে তো জিততে পারেইনি, তারপরে যে 20 ওভারে জেতার যে চেষ্টাটুকু করেছিল সেখানেও তারা জিততে পারেনি। দ্যাট মিনস আপনি কিন্তু এই ম্যাচটা দুবার হারলেন। একবার আপনি যে প্রথম পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা থেকে সরে এসে হারলেন, আর একবার আপনি যখন 20 ওভারে সেই ম্যাচটা জেতার চেষ্টা করলেন সেখানেও আপনি জিততে পারলেন না। দ্যাট মিনস একটা ম্যাচ আপনি 20 ওভারের ম্যাচ আপনি 2বার হারলেন, 2বার আপনার পরিকল্পনা নষ্ট হলো। সো নিশ্চিতভাবে যে এই পরিকল্পনাটা যে বাংলাদেশ ক্রিকেট দল যে নিয়েছিল সেটা ভুল পরিকল্পনা ছিল। আর আপনি যে যুক্তিটা কথাটা বললেন যে আপনি দেখুন টিম ম্যানেজমেন্ট তো অবশ্যই একটা সিদ্ধান্ত নেবে, কারণটা হলো যে আপনি মাঠে যে ক্রিকেটাররা খেলছেন তারা কেমনভাবে ব্যাটিং করবেন সেই সময় কিন্তু শুধুমাত্র বিষয়টা তাদের উপর নির্ভর করে না, একটা পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আপনাকে এগোতে হবে। যে শুরুতে আমি এরকম করব, তারপরে আমি এরকম করব, যদি কোনো কারণে সেখানে প্ল্যান বিতে করতে হয় তাহলে ড্রেসিং রুম থেকে কিন্তু আপনার নির্দেশনা আসে, সেরকমভাবে আপনাকে তখন চেঞ্জ করতে হয়।
সেটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল এখানে করেছে, যেটা আমরা দেখেছি। শুরুতে কিন্তু বাংলাদেশ দলের ইন্টেনশনটা এবং খুব ইন্টেন্সিটি ছিল যে ম্যাচটা আমরা 12.1 ওভারে শেষ করব। এই কারণে আপনি দেখবেন যে শুরু থেকেই লিটন দাস এক প্রান্ত থেকে কিন্তু 4 ছক্কা হাঁকাচ্ছিলেন এবং বেশ ভালো অবস্থানে কিন্তু বাংলাদেশ ছিল। 72 বলে আপনার দরকার বা 73 বলে আপনার দরকার 115 রান, খুব বড় কোনো টার্গেট না। শুরুটা তো দুর্দান্ত ছিল এবং এই ধরনের খেলায় আপনি এক ওভারে যদি 15-20 রান চলে আসে তাহলে দেখবেন আপনি রান এবং বলের ইকুয়েশনটা সমান হয়ে যায় এবং আপনি সামনে এগোতে থাকেন এবং উইকেট যদি আপনার হাতে থাকে তাহলে আপনি শেষের দিকে যদি ওভার প্রতি আপনার 14 রান 15 রানও প্রয়োজন হয়, ইট ক্যান বি অ্যাচিভেবল। এটা কিন্তু আমরা দেখেছি এখানে। কিন্তু দুঃখজনক বিষয়টা হলো যে 3-4টা উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ প্ল্যান বি তে চলে আসলো। প্ল্যান বি বলাটা ঠিক হবে না, বলা উচিত যে নিরাপদ ক্রিকেটে চলে আসলো, কচ্ছপ বৃত্তির ক্রিকেট যেটাকে বলা হয়, যে নিরর্থক, এটার কোনো অর্থ নেই। যে জয় আপনাকে কোনো সাফল্য দিবে না, যে জয় আপনাকে কোনো আনন্দ দিবে না, প্রয়োজন ছিল না আসলে। রাইট। এবং আপনি দেখবেন যে আজকে মাশরাফি বিন মুর্তজাও কিন্তু বলেছেন যে এভাবে যদি বাংলাদেশ জিতে যেত তাহলে বিবেকের কাছে পরাজিত হতো। একদম। তো এটা যখন একদম সাবেক অধিনায়ক বলছেন মাঠের বাইরে থেকে, তাহলে মাঠে যারা খেলছেন তারা কেন এটা বুঝতে পারছেন না? তারা বুঝতে পারছেন না, এর অন্যতম কারণটা হলো যে তারা যে কোনো মূল্যে একটা জয় চেয়েছিলেন, যে জয়টা, যেটি একটু আগে বললাম, যে জয়টা কেবল একটা সংখ্যা বাড়াবে এবং আপনার হয়তো তখন বোনাসটুকু আরেকটু বেশি পাওয়ার জন্য আপনি হয়তো বলবেন। তো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই এই ম্যাচ নিয়ে, প্রত্যেকটা মুহূর্তের এই ম্যাচ নিয়ে কেন প্ল্যানটা ছিল, এই প্ল্যানে কেন তারা গেল, এই বিষয়টা নিয়ে একটা জবাবদিহি চাওয়ার সময়টুকু এখন এসেছে, যেহেতু দল আসছে এবং এই কোচকে এবং এই টিম ম্যানেজমেন্টকে, ইভেন ক্যাপ্টেনকেও এই বিষয়ের একটা অবশ্যই জবাবদিহি দিতেই হবে, মাস্ট জবাবদিহি দিতে হবে। কারণ এই ম্যাচে এই ধরনের ক্রিকেট খেলে বাংলাদেশ শুধুমাত্র সমালোচনার শিকার হয়েছে তা না, পুরো ক্রিকেট বিশ্বে কিন্তু একটা হাস্যাস্পদ সম্পদ হিসেবে কিন্তু পরিণত হয়েছে। কারণ এই ম্যাচ দেখে বাদ বাকি সবাই কিন্তু, আমি আজকে দেখছিলাম, আজকে অনেকে এক্সে করেছেন, অনেকে টুইট করেছেন, যারা বলছেন তারা সবাই কিন্তু এক ধরনের, একদম সবচেয়ে বড় কথা, এই ম্যাচটা আরও একটা দলের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল অস্ট্রেলিয়া। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের যেই ফেসবুক পেজ, তারা কিন্তু সেখানে বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে স্ট্যাটাস দিয়েছে, অন্য বিরল ঘটনা। কিন্তু বাংলাদেশ দল যদি জিতে যেত ম্যাচটা, অস্ট্রেলিয়া চলে যেত। রাইট, 12.1 পরে, হ্যাঁ 12.1 ওভারের পরে আপনি যতবারই ম্যাচটা জিততেন, যেখানেই ম্যাচটা জিততেন, এই ম্যাচটা আপনার কোনো কাজে লাগতো না, তখন কিন্তু অস্ট্রেলিয়ার উপকার হতো। আরেকজনের উপকার করার জন্য আপনি কেন চেষ্টাটুকু করবেন? আপনি তো চেষ্টাটুকু করবেন 12.1 ওভারে যে কোনো মূল্যে জিতে, চেষ্টাটুকু করা অন্তত খুবই জরুরি ছিল। আপনি বলছিলেন যে জবাবদিহিতার কথা, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি জবাবদিহিতা, ক্রিকেটার অথবা টিম ম্যানেজমেন্ট জবাবদিহিতার কথা বলি, তাহলে আক্ষেপের কথাই আসে। কারণ ওয়ানডে বিশ্বকাপ যেটা ভারতে হয়েছিল গত বছর, আপনি নিজেও কভার করেছিলেন, সেই বিশ্বকাপে নানা সমালোচনা হয়েছিল, বিশেষ করে চন্ডিকা হাথুরে সিংয়ের সিদ্ধান্ত, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নানা প্রসঙ্গ এসেছিল। কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কি এসেছে, জবাবদিহিতার জায়গায় কি এসেছে? এইবার কি মনে হয় সেই একই গল্প হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ডেকে তাদের কিছু করতে পারবে, অথবা এই টিম ম্যানেজমেন্ট যারা এই ধরনের পরিকল্পনা নিয়ে যায়, এত বছর ক্রিকেট খেলার পর হাস্যাস্পদ খেলা খেলে, তাদের কিছু হবে কিনা, তাদের বিরুদ্ধে জবাবদিহিতার কোনো ব্যবস্থা ক্রিকেট বোর্ড করবে? দেখুন, গতবারও কিন্তু ক্রিকেট বোর্ড একটা তদন্ত কমিটি গঠন করেছিল, কিন্তু সেই তদন্ত কমিটিতে কারা ছিলেন? ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাই ছিলেন। তো ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যখন আপনি এই ধরনের তদন্ত কমিটিতে থাকবেন, তারা কিভাবে এই তদন্তটুকু করবেন? আমরা কিন্তু সেখানে দাবি তুলেছিলাম যে অন্তত ক্রিকেটের বাইরে যারা রয়েছেন, যারা ক্রিকেট বোঝেন, ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত না, তারা যদি এই তদন্তটা করেন তাহলে দেখবেন যে এখানে স্বাধীনভাবে তারা তদন্তটুকু করতে পারবেন এবং তারা কোনো ধরনের আপনার দ্বিধাহীনভাবে তদন্ত করতে পারবেন এবং কোনো ধরনের লুপহোলস সেখানে থাকবে না। কোনো জবাবদিহিতার কথা বা আপনি কঠোর যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তারা সেটা জানাতে পারবেন। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তদন্ত করেছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু আমরা পাইনি, যদিও তদন্ত রিপোর্ট জমা হয়েছে এবং সেই রিপোর্ট কিন্তু জমা হতে হতে একসময় দেখবেন যে ওটাতে আপনার বাদামের ঠোঙ্গা মতো আরেকটা বিশ্বকাপ চলে এসেছে, আরেকটা ব্যর্থতার গল্প, ওই পুরনো প্রসঙ্গ তো শেষ। রাইট, সেটাই আর কি। সেই তদন্ত কমিটিতে কি হয়েছে, তদন্ত রিপোর্ট কি ছিল, সেটা তো আমরা জানি না, কেউ জানি না, কখনো আমার মনে হয় না যেটা আর প্রকাশিত কখনো হবে। এই কারণে আমি যেটা বললাম যে আপনি যখনই এই ধরনের তদন্ত করবেন, সেটা অবশ্যই একটা বাইরে থেকে এনে আপনি স্বাধীন একটা প্রতিষ্ঠানকে দিয়ে তদন্তটুকু করালে দেখবেন যে সেই তদন্ত রিপোর্টটা ঠিক আসে। আমি জাস্ট আমার এই যুক্তির পিছনে একটা উদাহরণ দিচ্ছি। 2003 সালে আমরা ব্যর্থ হয়েছিলাম বিশ্বকাপ ক্রিকেটে, সেখানে কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি তদন্ত করার জন্য, তদন্ত করা হয়েছিল বাইরে থেকে এবং সেই তদন্ত কমিটির যে রিপোর্টটা দিয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্টটা এখন পর্যন্ত বলা হয়ে থাকে যে বাংলাদেশ ক্রিকেটে যতগুলো তদন্ত হয়েছে যে কোনো ঘটনার তদন্তে বা কোনো ব্যর্থতার কারণ খুঁজে বের করতে, সেটা ছিল সবচেয়ে ভালো। এবং তিনি যে সেই তদন্ত কমিটি যে 19টা একটা রেকমেন্ডেশন করে দিয়েছিল, সেই 19টা রেকমেন্ডেশনের মধ্যে
মানে যেগুলো পালন করেছিল ক্রিকেট বোর্ড, সেটার কারণে ক্রিকেট কিন্তু সেই সময় ক্রিকেট কিন্তু আপনি অনেক বড় ধরনের ধাক্কা সামলে উঠতে পেরেছিল। সো আমার মনে হয় যে এই ক্রিকেট বোর্ডকেও আপনি যে কোনো ব্যর্থতার একটা অবশ্যই জবাবদিহিতা থাকা উচিত। জবাবদিহিতা যদি না থাকে তাহলে আপনি স্বেচ্ছাচারিতা থাকবে, সহজ হিসাব। এবং যে স্বেচ্ছাচারিতা দেখাচ্ছেন কিন্তু আপনি এই টিম ম্যানেজমেন্ট এবারের বিশ্বকাপেই আপনি দেখুন, একটা দলে অদল বদল আপনি অবশ্যই করতে পারেন, একটা দলে একাদশে চেঞ্জ আপনি করতে পারেন ক্রিকেটীয় কন্ডিশন এবং ক্রিকেটীয় লজিক দিয়ে। কিন্তু যে ক্রিকেটার আগের ম্যাচে ভালো বোলিং করেছেন তাকে আপনি বসিয়ে দিলেন পরের ম্যাচে, তাসকিন আহমেদ, আপনি তাকে কোনো লজিক ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলালেন না। আজকে শরীফুলকে খেলানোর একটা থাকতে পারত, রাইট। আপনি আরেকটা জিনিস দেখুন, আপনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপনি বাংলাদেশ দলের সেরা বোলার কাকে বলা হয়? সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে 1 ওভার বল করলেন না। সো তারপরে আপনি দেখুন যে সেই তাসকিনকে আবার কিন্তু আপনি আজকে খেলাচ্ছেন, অর্থাৎ আপনার আগের যে সিদ্ধান্ত ভুল ছিল সেই সিদ্ধান্তটা আপনি রেকটিফাই করলেন এখানে। আপনি সৌম্য সরকারকে বাদ দিয়েছিলেন যে তিনি ফর্মে নেই, টানা 2 ম্যাচে তিনি 0 রান করেছিলেন এবং 1 ম্যাচে বোধহয় 1 রান করেছিলেন, এই কারণে তাকে পরের ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। তো ইন বিটুইন উনি কিছুই করেননি, কিন্তু তাকে আবার কিন্তু আপনি আজকের ম্যাচে এনে খেলালেন এবং তিনি 10 বলে 10 রান করে বিদায় নিলেন। এই ক্রিকেটার আপনার 83-84টার মতো খুব সম্ভবত টি-20 খেলেছেন। এক একজন ক্রিকেটার আপনার 90টার মতো করে টি-20 খেলেছেন, 100টার মতো টি-20 খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। অথচ এই ধরনের ক্রুশিয়াল পর্যায়ে যখন দল নামে, যে জেতার জন্য যখন একটা তাগিদ প্রয়োজন হয়, চেষ্টা প্রয়োজন হয়, সেই চেষ্টাটুকুই ক্রিকেটারদের মধ্যে থেকে দেখা যায় না। এটাই প্রমাণ করছে যে ওনাদের দিয়ে হবে না, ওনাদের দিয়ে হবে না। এই কারণে ইউ হ্যাভ টু পুট সাম নিউ ব্লাড হেয়ার, ইউ হ্যাভ টু ইনজেক্ট সাম নিউ ব্লাড হেয়ার। আপনাকে নতুন ক্রিকেটার আনতে হবে। এখন আপনি বলবেন যে নতুন ক্রিকেটার আমাদের নেই, নতুন ক্রিকেটার নেই, তারা এই ক্রিকেটার তৈরির জন্য বা ক্রিকেটার আনার দায়িত্বে যারা রয়েছেন তাদের ব্যর্থতা, তাদেরকে ধরুন, কারণ দে গট মানি ফর দিস। এটার জন্য কিন্তু আপনি যারা এই ক্রিকেটার তৈরি করার কাজে রয়েছেন তাদের পিছনে হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে। সো এই জিনিসগুলি আমি মনে করি যে ক্রিকেট বোর্ডকে অবশ্যই আনা উচিত। এবং আপনি যদি এই ব্যর্থতার যদি কাটিয়ে উঠতে চান, সামনের 2 বছর পরে যে বিশ্বকাপ আবার আসবে, তখন যেন আমাদেরকে বিশ্বকাপের ব্যর্থতার কথা বলতে না হয়, সেটা যদি আপনি কাটিয়ে উঠতে চান, তাহলে আমি মনে করি যে ঠিক গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে যেরকমভাবে একটা ওভারহোল করার প্রয়োজন হয় না, আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দলের এই টিমটাকে একটা ওভারহোল করার প্রয়োজন রয়েছে। এখানে আপনি কে কত অভিজ্ঞ, অনেক বেশি বছর ধরে খেলছেন, সাবেক অধিনায়ক ছিলেন, অনেক বড় অলরাউন্ডার ছিলেন, এগুলো আমার মনে হয় কাউন্টেবল হবে না। কাউন্টেবল হবে যে আপনি ধারাবাহিকভাবে কয়টা ম্যাচ জেতাচ্ছেন এবং সামনের 2 বছরে আপনি দলকে কি দিতে পারবেন। এই জিনিসগুলি চিন্তা করে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের একটা কঠিন এবং কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি জানি না এটা আমরা হয়তো এখানে বলছি, কিন্তু ক্রিকেট বোর্ড সেরকম সাহসী সিদ্ধান্ত নিতে পারবে কিনা। একদম সেই সাহস সিদ্ধান্ত আমরা অতীতে দেখিনি। আপনি ক্রিকেটারদের পারফরমেন্সের কথা বলছিলেন, তারকা মূল্যের কথা বলছিলেন, যে অনেক বড় তারকা, যে আজকে আমরা মাহমুদুল্লাহ রিয়াদ উনি ফিনিশার হিসাবে গিয়ে 1 ওভারে 4টা ডট বল আমরা দেখেছি। পুরো ইনিংসে আমরা দেখেছি যে মানে টি-20তে এই ইনিংস মানে একদমই সোজা বাংলা যেটা চলে না একদমই টি-20তে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই এই বিষয়গুলো ভাববে। আমরা আফগানিস্তানের প্রসঙ্গে লাস্ট ছোট্ট করে একটু আসতে চাই, যেহেতু আফগানিস্তানে এত বড় একটা তাদের ইতিহাসে আজকে আমরা নিউজও করেছি, কান্দাহারে আনন্দ, কাবুলে আনন্দ হচ্ছে, উৎসবের এক আমেজ, কারণ তারা প্রথমবারের মতো টি-20 একটা যে কোনো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। এটা একটা জাতির জন্য বড় অর্জন। অথচ এই দেশটাই আজ থেকে 16 বছর আগে যদি আমরা তাকাই, তারা আইসিসির যেই প্রতিযোগিতা আছে 5 নম্বর যে রেটিং, সেই ডিভিশনে তারা ক্রিকেট খেলতো, সেই দলটাই আজকে উঠে এসেছে সেমিফাইনালে। কাসির ভাই, সবাই পারছে, কিন্তু আমরা কেন পারছি না? আপনি যদি ছোট্ট করে বলেন। আমরা টি-20তে পারছি না, তার অন্যতম কারণ হলো টি-20 জেনারেশনই আমাদের নেই। আমাদেরকে ভুলভাবে কিন্তু ব্যাখ্যাটুকু দেওয়া হয়েছে যে টি-20তে যারা রয়েছেন, আমি জেনারেশন বলতে কাকে বোঝাচ্ছি? জেনারেশন বলতে কিন্তু সাকিব আল হাসান, জেনারেশন বলতে তামিম ইকবাল, জেনারেশন বলতে মাশরাফি বিন মুর্তজা, জেনারেশন বলতে মুশফিকুর রহিম। তাদের কারোই আপনার কিন্তু টি-20 ধাঁচের এবং টি-20 কৌশল, টি-20 যে স্ট্র্যাটেজি, টি-20 যে ইন্টেন্সিটি বা তাগিদ, যে চেষ্টা, যে প্রচেষ্টা, নতুন করে যে খেলার যে বিষয়টা, যে আপনার প্রচণ্ড একটা আগ্রাসী যে ভূমিকা থাকা উচিত বা একটা নতুন করে নিজেকে তৈরি করার যে বিষয়টা থাকা উচিত, সেই জিনিসটাই কিন্তু এই জেনারেশনের মধ্যে নেই। এই জেনারেশনের মধ্যে যেটা ছিল সেটা হলো যে আপনি 50 ওভারের ক্রিকেট খেলা, 50 ওভারের ক্রিকেট খেলবো আমরা, আপনি 100 স্ট্রাইক রেট থাকবে, টুকটুক করে খেলবো এবং শেষের দিকে বেশ কিছু একটু শর্টস খেলে তারপর আমি কিন্তু বড় রান করব। কিন্তু টি-20তে আপনার সেট হওয়ার জন্য ইউ নিড অনলি 2 বলস। আপনি কিন্তু টি-20তে 10 বলে 10 বল খেলে যদি সেট হতে চান পারবেন না, এবং কোনো কারণে 10 বল খেলে সেট হলেন এবং 11 নম্বর বলে যখন আউট হয়ে গেলেন, তখন পরবর্তী যে ব্যাটার আসবেন তার উপর কিন্তু পাহাড় সম চাপ পড়বে। সো এখানে দেখবেন আপনি টি-20 মানেটাই হলো যে আপনাকে এখানে 2 বলের মধ্যে গিয়ে সেট হয়ে যেতে হবে। এই যে সেট হওয়ার বিষয় বা এই যে আপনার ইন্টেন্সিটি, এই যে আপনার
নতুন করে ম্যানুফ্যাকচার্ড শর্টস খেলা, অর্থাৎ আপনার টাইম অনুযায়ী খেলা বা পরিস্থিতি বুঝে খেলা, সেই জিনিসটাই কিন্তু আপনার টি-20তে বাংলাদেশের ক্রিকেটাররা অ্যাডাপ্ট হতে পারেননি। এই কারণে আমি বলবো যে এই যে লম্বা সময় ধরে প্রায় 15-20 বছর ধরে আমরা যে জেনারেশনকে পুষছি, যে জেনারেশনকে আমরা পুষে আসছি টি-20তে, এই জেনারেশন দিয়ে আপনি কোনো ট্রফি জেতা তো দূরের কথা, আপনি সেমিফাইনাল পর্যন্ত জিততে পারবেন না। আপনি সবসময় শুধুমাত্র একটা অংশগ্রহণকারী দল হিসেবে থাকবেন এবং বাদবাকি দল তখন কিন্তু আপনাকে ছাড়িয়ে, যে আফগানিস্তানের কথা আপনি বললেন, তারা আমাদেরকে ছাড়িয়ে সেমিফাইনালে খেলবে এবং এমনও হতে পারে তারা কিন্তু ফাইনালও খেলতে পারে। সো আমি আশা করছি যে বাংলাদেশ ক্রিকেট দলের এখনই কিন্তু আপনার এই বিষয়টা নজর দেওয়া উচিত যে এই ক্রিকেট আরেকটা আমাদের জন্য একটা বড় এক ধরনের ভুল ছিল, সেটা হলো যে আমরা পঞ্চপাণ্ডব ছাড়া এগোতে পারি না। আপনি নো ওয়ান ইজ ইনডিসপেন্সিবল ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে কেউ কখনো অপরিহার্য না। এই জিনিসটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও কিন্তু বেরিয়ে আসতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বেরিয়ে আসতে হবে। আমি উদাহরণ হিসেবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। 2007 সালে ভারতীয় ক্রিকেট দল কিন্তু আপনার বিশ্বকাপে ব্যর্থ হয়েছিল। প্রথম পর্ব থেকে বাদ পড়ে, মানে তারা টুর্নামেন্ট থেকে চলে এসেছিল, বাদ হয়ে গেছিল। তখন ভারতীয় ক্রিকেট বোর্ড একটা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। সেই বিশ্বকাপের পর তারা কিন্তু সচিনকে আপনার টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল, সৌরভ গাঙ্গুলিকে তারা টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল এবং ফ্রম নোওয়্যার তারা ক্যাপ্টেন করেছিল মহেন্দ্র সিং ধোনিকে। এবং মহেন্দ্র সিং ধোনি এসে ইয়াং ক্রিকেটারদেরকে নিয়ে, শুধু ইয়াং ক্রিকেটার বললে হবে না, আপনি যে ক্রিকেটাররা আপনার পোটেনশিয়ালিটি ছিল তাদের মধ্যে, তাদেরকে নিয়ে তিনি 2007 সালের টি-20 বিশ্বকাপ খেলেছিলেন এবং সেই বিশ্বকাপ তারা জিতেছিল। সেই দলটাকেই নার্চার করার কারণেই কিন্তু 2011-তে এসে সেই মহেন্দ্র সিং ধোনি কিন্তু আপনার 50 ওভারের বিশ্বকাপ দলকে জিতিয়েছেন। সেই দলটাই আবার 2015-তে সেমিফাইনালে খেলেছে। আবার সেই দলটাই 2019-এ কিন্তু আপনার ইংল্যান্ডে যে বিশ্বকাপটা হয়েছিল সেখানেও সেমিফাইনালে খেলেছিল। আবার সেই দলটাই 2024-এ গত বছরই ফাইনালে খেলেছে। এটাই বোঝা যাচ্ছে যে আপনি কোনো একটা দলকে, ছোট্ট একটা দলকে যদি, মানে খুব অভিজ্ঞ কোনো দলকে যদি লম্বা সময় ধরে যদি পুষেন এবং তাদেরকে নিয়ে যদি শুধু খেলেন এবং নতুন কাউকে সুযোগ না দেন, তাহলে আপনি প্রতিভার বিকাশটুকু পাবেন না। তো বাংলাদেশ দলের এখন সুযোগটা এসেছে, এই সুযোগটা কাজে লাগাতে পারবে কিনা, যেটি আমি বললাম যে সাহসী সিদ্ধান্ত নিতে হবে, এই দলটাকে ওভারহোল চেঞ্জ করতে হবে এবং নতুন একটা খেলোয়াড়দেরকে তৈরি করে, নতুন খেলোয়াড়দেরকে এনে আপনাকে টি-20 স্কোয়াডটা গঠন করতে হবে। আর আফগানিস্তানকে একটু ধন্যবাদ অবশ্যই জানাতে হয়, কারণ তারা যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, মাঠে খেলা, এই দেশের মাঠেই নাই, ক্রিকেট খেলার মাঠ নাই তাদের, তারা নিজস্ব গ্রাউন্ড তাদের নাই, তারা খেলে আপনার ভারতে গিয়ে খেলে অথবা তারা দুবাইতে গিয়ে তারা হোম সিরিজ খেলে, তারা নিজের দেশের মাঠ নেই, কিন্তু তাদের খেলোয়াড়দের দেখেন আপনি যে জোশের জন্য, মানে সাফল্যের জন্য যে চেষ্টাটুকু আছে, নিজেকে উজাড় করে দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনার খুব পরিস্ফুটভাবে এখানে ফুটে উঠেছে। সো আফগানিস্তান বাংলাদেশ দলের জন্য এইসব ক্ষেত্রে একটা বড় উদাহরণ হতে পারে যে শুধুমাত্র অভিজ্ঞ আমি রয়েছি, আমি অনেক বড় ক্রিকেটার ছিলাম, আমার অনেক তারকা মূল্য রয়েছে, এগুলা দিয়ে আপনি হয়তো বিজ্ঞাপনের বাজারে জিততে পারবেন, ক্রিকেট মাঠে নয়। একদম শেষ প্রশ্ন করব, কারণ বাংলাদেশ দল নিয়ে আলোচনা চলতেই থাকবে, কিন্তু শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি যে কথা বলছিলেন যে তারকা মূল্য এবং পারফর্মার, আমরা এই বিশ্বকাপে ব্যর্থতার মধ্যেও কিন্তু আমরা একটা দুটা প্লেয়ার পেয়েছি যারা খুব আলো ছড়িয়েছেন। রিশাদ হোসেনের কথা আসতে পারে, রিশাদ হোসেন 14 উইকেট নিয়েছেন, একটা তাওহিদ হৃদয় খেলেছেন দুর্দান্ত, তানজিম সাকিব 11 উইকেট নিয়েছেন। তো তারা কিন্তু পারছেন, নতুন যারা আমরা সুযোগ দিয়েছে তারা কিন্তু পারছেন। আপনি যদি যে প্রসঙ্গ বলছিলেন আলাদা করে যদি আপনি রিশাদ হোসেনের কথাটা বলেন, যে তিনি কিন্তু একটা বিশ্বকাপে বাংলাদেশের যে হাইয়েস্ট উইকেট টেকার সাকিব আল হাসানকে টপকে গেছেন। পুরো বিষয়টা আপনি তরুণদের কথা বলছিলেন, তো এইটাও তো একটা সাহসী ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে অবশ্যই। এবং আপনি যে তিনজনের কথা বললেন, তিনজনে কিন্তু ইয়াং এবং তারা কিন্তু মাত্র 2 বছর আগে, একজন আপনার মাত্র 1 বছর আগে, একজন 6 মাস আগে এবং একজন 2 বছর আগে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার তৈরি করেছেন বা দেখেছেন। এবং সবচেয়ে বিষয়টা আমি একটা জিনিস আপনি সবসময় বিশ্বাস করি, সেটি হলো যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনার ধারাবাহিকভাবে পারফরমেন্স করার জায়গা। এখানে আপনি বছরে একবার পারফরমেন্স করলেন অথবা আপনি 6 মাসে একটা ম্যাচ করে আপনি 10 ম্যাচ আপনি ফ্লপ থাকলেন, সেটা কোনো আপনার কাছে সেটা কখনোই কিন্তু মনে হবে না যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার হয়ে গেছেন। সো বাংলাদেশ দলে এই জিনিসটা করতে হবে যে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। হ্যাঁ, এটা ঠিক রয়েছে যে আপনি একটা সিরিজে 4টা ম্যাচ থাকলে আপনি সব ম্যাচে পারবেন না, কিন্তু 4টা ম্যাচেই আপনি তো খারাপ করবেন না। আর 4টা ম্যাচে যদি আপনি খারাপ করেন, তাহলে পরবর্তী যে সিরিজটা হবে সেই পরবর্তী সিরিজে 4টা ম্যাচে আপনাকে ভালো করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আসলে এই ফরম্যাটে টিকে থাকার জন্য বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকার জন্য এসেছেন। সো এই তিনজন ক্রিকেটার যেরকমভাবে তরুণ ক্রিকেটার যেভাবে নিজেদেরকে মেলে দিয়েছেন এবং প্রমাণ করেছেন, তাতে এটা নিশ্চিত যে এই তিনজনের সাথে যদি আপনি আরও 7 জন নতুন ক্রিকেটার এনে যোগ করান, তাহলে দেখবেন যে সেই 7 জনের মধ্যে হয়তো 4 জন ক্রিকেটারকে আমরা পাবো এবং সেই 4 জন ক্রিকেটার আপনাকে আগামী 4 বছর বা 5 বছরের জন্য সার্ভিস দিতে পারবেন। সো এই বিষয়গুলো শুধু আমরা
আমরা বলছি তার না, ক্রিকেট বোর্ডও কিন্তু জানে, কিন্তু ক্রিকেট বোর্ড যেটা বারবার যেটি বললাম যে ক্রিকেট বোর্ড আসলে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না, তারকা মূল্যের কাছে গিয়ে সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। এবং আরেকটা জিনিস সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্রিকেট বোর্ডকে আপনার শুধুমাত্র সিরিজ বাই সিরিজ চিন্তা করলে হবে না। বিশ্বকাপ আসার 6 মাস আগে নিয়ে আপনি ড্রয়িং বোর্ডে হিসাব করলে চলবে না, পরিকল্পনা করলে চলবে না, আপনাকে 2 বছর আগে চিন্তা করতে হবে, 4 বছর আগে চিন্তা করতে হবে। যে চিন্তাটুকু এখন করছে ভারত, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, ভারত করছে। ভারত কিন্তু আপনি 2027-এ যে বিশ্বকাপ শুরু হবে সেই বিশ্বকাপের জন্য কিন্তু তাদের কোচকে ঠিক করে দিয়েছে, এবং সেই কোচ গৌতম গম্ভীর কিন্তু বলেছেন যে 2027-এর যে বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপের জন্য যে আমার প্ল্যান রয়েছে বা যে আমার পথ পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনায় যদি কোনো ক্রিকেটার ফিট না হন আমি তাদেরকে বাদ দিয়ে দিব। এবং তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য খুব সম্ভবত তার সামনে, এই দুজনের জন্য তার সামনে খুব বেশি আর জায়গাটুকু নেই। সো এই জিনিসটা আপনাকে করতে হবে যে লম্বা সময়ের জন্য পরিকল্পনা করতে হবে, এবং যাকে পরিকল্পনা করার দায়িত্বটুকু আপনি দিবেন তাকে আপনি সেরকমভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকু আপনাকে দিতে হবে। একদম। এবং স্যার ধন্যবাদ, অনেক মূল্যবান কথা শুনলাম। দর্শক শুনছিলেন, কথা বলছিলেন স্পোর্টস বাংলার এডিটর MM কায়সার। যে কথা আমরা বারবার বলতে চাই না সেই প্রসঙ্গই আমাদের সামনে এসে হাজির হয়। বাংলাদেশ ক্রিকেট দলের সুখবর জানাতে চাই, বাংলাদেশ ক্রিকেট দলের পজিটিভ খবর আপনাদের শোনাতে চাই, কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের সেই সুযোগটা খুব একটা হয়ে উঠছে না। দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্পোর্টস বাংলার সঙ্গে ছিলেন এবং স্পোর্টস বাংলার সঙ্গে থাকুন। বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খবর আপনাদের সামনে আমরা হাজির করতে সবসময় প্রস্তুত রয়েছি। 24 ঘন্টা 24/7 আমরা আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে আপনারা চোখ রাখতে পারেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।